প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে বহুদিন পর আপনাদের সম্মুখে এসেছি। যদিও আপনারা অনেক হাজার হাজার যারা গণ অভ্যুত্থানে বিশ্বাস করেন, তারা আমাকে অনুরোধ করছেন যে আমি কেন কথা বলছি না, আমি কি আবার কম্প্রোমাইজ করে ফেললাম কিনা মাদার অফ মাফিয়ার সাথে, অ্যান্ড অল দিস থিংস। দেখুন, যুদ্ধে নেমেছে, যুদ্ধে হয় হারবো, অর্থাৎ হয় ধ্বংস হয়ে যাব, না হয় জিতব। কম্প্রোমাইজ আমার দ্বারা হয় না। সে এই না যে গত 2-3 বছর আমি বছরের পর বছর কোনোদিন কম্প্রোমাইজ করিনি, আপনারা জানেন। তো সেজন্যই বলছি যে আমি বক্তব্য কি দিব। আমি তো গত 2-3 বছর যা বলছি, কথা তো অত্যন্ত ছোট। সেটা হলো দেশমুক্তি বিপ্লব এবং তার 3টা আর্টিকেল, অর্থাৎ এখন যে সংবিধান আমাদের, অর্থাৎ গণ অভ্যুত্থান সফলের আগে 3টা আর্টিকেল বা টাস্ক বা মিশন যাই বলেন, সেটা হচ্ছে গণ অভ্যুত্থান, শেখ হাসিনার পতন, নতুন সংবিধান, জনগণের সংবিধান তৈরি করা, তারপরে দেশে রাজনীতি শুরু হবে। এখন রাজনীতি নেই, তো গণ অভ্যুত্থানই একমাত্র এর সলিউশন, সমাধান। এখন নতুন নতুন রাজনীতি দল হচ্ছে, আপনারা বুঝতে পারছেন তো কেন হচ্ছে। দিস অল উই কল কিংস পার্টিস। কিংস পার্টির কাজ কোনো রাজনীতি নয়, ব্যবসা করা। তাই আমি কথা বলছি না তার মানে এ নয় আমি সরে গেছি। আমি মাঠে কাজ করছি। কথা বলার চেয়ে, অনেকে তো কথা শোনেন, এটা একটা সর্ট অফ এন্টারটেইনমেন্ট, বাদাম খান বুট খান আমার কথা শুনেন। আমি চাই তাদের কথা যারা কাজ করবে, যারা কাজ করেছে, মাঠে কাজ করছে। এই যে দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি, এই যে এখানে কতগুলো দেখেন প্রিন্ট আউট। এরকম যে উঁচু দেখতে পাচ্ছেন, এখানে নিচে বই আছে 10টা, এরকম আমার 30টা বই বানাতে হবে। এগুলো সব মাদার অফ মাফিয়া শেখ হাসিনা, শেখ রেহানা, এখানে যে মুনা তাসনিম আছে, তথাকথিত কি বলে রাষ্ট্রদূত, শেখ রেহানা, এদের ব্যাপারে ডকুমেন্টারি তৈরি করা হচ্ছে। ব্রিটিশ কোর্টে এদেরকে আনা হবে, আন্তর্জাতিক কোর্টে, হিউম্যান রাইটস কোর্টে, কেননা আমার কাছে প্রমাণ আছে। আমি এখন কেন বানাচ্ছি, কেন গত 1-1.5 বছরে হলো না? এরকম অনেকগুলো লয়ার আসছে আমার কাছে, ব্যারিস্টার, বয়স্ক, কম মধ্যবয়স্ক, আমার সাথে দেখা করেছে, বলেছে যে আমরা আন্তর্জাতিক কোর্টে নিচ্ছি, এরকম পৃথিবীর অনেক বড় বড় নেতাদের নিয়েছি, অনেক রাষ্ট্রপ্রধানকে নিয়েছি, আপনারটা আপনি একমাত্র প্রমাণ, সো প্লিজ ইউ বি উইথ আস। আমি ঠিক আছে, ভেরি গুড, বাট এটি তো অনেক পয়সা আসবে। তখন বললো যে পয়সা তো যে লিগাল যে সংস্থা আন্তর্জাতিক তারা দিবে, আপনি চিন্তা করছেন কেন? আমি ভেরি গুড, পয়সা যে খরচটা হবে ওইটা থাকলে আমি তো করে ফেলতে পারতাম এতদিন। পরে বুঝলাম ওই উকিলগুলো দেখতে আসছে আমার আসলে কোনো ক্যাপাসিটি আছে কিনা, আমি ধরনের করছে কিনা, এবং তারা কিন্তু আর খবর নাই গত 1-1.5 বছরে। তার মানে এগুলো মাদার অফ মাফিয়া তারেক সিদ্দিক বা শেখ রেহানা এরা পাঠিয়েছে টু সি মি, যে আমি আসলে কি করছি। তো ডোন্ট বদার, আই উইল ডু ইট। আমার যদি অর্থের প্রয়োজন হয় আমি জনগণের কাছে চাবো, কিন্তু দে উইল বি ব্রট টু দ্য ইন্টারন্যাশনাল কোর্ট। এভিডেন্স আছে আমার কাছে। আমি এখান থেকে লিগ্যাল কি বলে শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছি, তারপরে সরকারকে, ডিজিএফআই কে, তারেক সিদ্দিককে চিঠি পাঠিয়েছি, তারা 2-1 জন উত্তর দিয়েছে ডিজিএফআই, এবং এগুলো গেছে সব ব্রিটিশ লিগ্যাল ফার্ম থেকে। তো আপনারা বুঝতে পারছেন আমি ব্যস্ত আছি কাজ নিয়ে, আমি ঘুমিয়ে নাই। কথা না বললেই যে আমি গণ অভ্যুত্থান থেকে সরে গেছি, নো, গণ অভ্যুত্থান হবে, শেখ হাসিনার পতন হবে, এটা নিশ্চিত থাকুন আপনারা। এখন আপনাদের আমি বলি, বারে বারে কথা বলা বা টকশো করা আমার প্রয়োজন নেই। বললাম না ওই যে 3টা কথা, গণ অভ্যুত্থান, শেখ হাসিনার পতন, তারপর হলো নতুন সংবিধান। এই জন্য দেখুন আমাকে কিন্তু অফার পাঠিয়েছে অনেকে আমেরিকা থেকে। আমি একটা আপনাদেরকে শর্ট দেখাচ্ছি। প্রায় গত 1 বছর ধরে আমাকে টেক্সট মেসেজ করছে যে তোমার পেজ, ফেসবুক পেজ ব্যবহার করব, সপ্তাহে $7,000 দিবে, কেউ বলেছে $3,500, কেউ $5,000। আমি আপনাদের দেখাচ্ছি এগুলা। কিন্তু প্রশ্ন হচ্ছে এগুলো তো আমি বলেছি আমি কথা বলে অর্থ কামাই করতে পারি না, এটা প্রচুর টাকা। তারপরে আমি না করেছি। অর্থ আমার দরকার আছে, এর চেয়ে কম পয়সারও দরকার আছে, যেহেতু আমার অর্থ সম্পদ সব আটকে রেখেছে শেখ হাসিনা। অতএব কিন্তু আমি গণঅভ্যুত্থানের পক্ষে কথা বলে অর্থ উপার্জন করতে পারি না। হ্যাঁ, যারা টিভি চ্যানেল চালান বা সাংবাদিকরা তারা করতে পারেন, কেন তাদের এটা পেশা, তাদেরও তো পেট চালাতে হবে। বাট আমার ক্ষেত্রে আমার
টাকার প্রয়োজন হলেও এইভাবে এমন উপার্জন করতে রাজি নই। তো আপনাদের এটা দেখালাম। আর আমার কথা হচ্ছে যে আমার যে ফেসবুক আপনারা জানেন 13-14 বার ব্লক করেছে। এখন নতুন ফেসবুকটা একটু শেখার পরে আমি লেখালেখি করে এটা রক্ষা করেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সব কন্ট্যাক্টগুলো দেওয়া আছে। আমার নামে বা দেশমুক্তি বিপ্লবের লোগো ব্যবহার করে আবার অনেকে আপনার ফেসবুক গ্রুপ পেজ খুলেছে। অতএব আপনারা হয়তো কনফিউজ হয়ে যান আমার আসল কোনটা। এই যে আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে, এগুলো আমার আসল। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে। সো আগের এটাও দেখাচ্ছি, আগেরটা যে বন্ধ হয়ে গেছে ওটা তো আর নাই। সো এইগুলো আমার ফেসবুক পেজ এবং ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার নতুন যে গ্রুপ খুলেছে। তো সেই গ্রুপ আগের 9 মাস আগের গ্রুপটা প্রায় 7 দিনে হয়ে গেছিল 25-26 হাজার। আর নতুন গ্রুপটা এখন আপনারা কনফিউজ আমারটা কোনটা আমার গ্রুপ। এখন আমি দেখিয়ে দিলাম, এগুলোই হলো আমি অপারেট করি। অন্যান্যগুলো হয়তো আমার নাম অ্যাডমিন হিসাবে ঢুকিয়েছে, অনেক সময় রিকোয়েস্ট পাঠায় বুঝি নাই, হয়তো চাপ দিয়েছে, অনেকে আমার নামে করেছে। তো দিস আর দি মেইন ওয়ান্স, এগুলো আপনারা দেখে নিন। প্রিয় দেশবাসী, এখন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সেটা হলো বেগম খালেদা জিয়া। যে অমানবিক অত্যাচার করা হচ্ছে তার সাথে, ধরে নিলাম সে আগের 3বারের প্রধানমন্ত্রী বা 2বারের বিরোধী দলের নেত্রী, সেটা না হয় বাদই দিলাম। একজন সাবেক প্রেসিডেন্টের ওয়াইফ, একজন জেনারেলের ওয়াইফ, আর্মি চিফের ওয়াইফ, তাও বাদ দিলাম। একজন সাধারণ নাগরিক হিসাবে তার আত্মীয় স্বজন, যে সে জনগণ জানতে পারছে না তিনি বেঁচে আছেন না তিনি অজ্ঞান না কথা বলতে পারে না, হোয়াট ইজ হার প্রবলেম জানতে পারছে না। এখন অনেকে বলেছে স্লো পয়জনিং করা হয়েছে, হতে পারে। মাদার অফ মাফিয়ারা, যারা মাফিয়া, তারা নিজেকে রক্ষা করার জন্য যে কোনো কাজ করতে পারে এবং সেটাই করেছে নিঃসন্দেহে। তো এবং এই ব্যাপারে আমি আরো বিস্তারিত বলবো, তার আগে আমি আপনাদেরকে দুটো শর্ট ভিডিও দেখাচ্ছি। তারেক রহমান আমি আপনার শোতে বলেছি বিএনপির নেতৃত্ব দেওয়ার মতো তার কোনো যোগ্যতা নেই। সে আমাকে পছন্দ করুক না করুক আমাকে এতে কিছু আসে যায় না। প্রশ্ন করেছি আমি, তাহলে যদি এই তারেক জিয়ার যদি যোগ্যতা না থাকে, আসলে যোগ্যতা নেই তার, কারণ উনি যে রোলটা উনার প্লে করা দরকার ওই রোলটা উনি প্লে করতে পারছেন না। মানে পারছেন না, তার কারণটা হচ্ছে তার যোগ্যতা নেই। সত্য কথা, আমি আপনার সাথে একমত। কিন্তু প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে যারা অন গ্রাউন্ডে যারা আছে তারাও তো কোনো রোল প্লে করতে পারছে না, নাকি তারেক জিয়া তাদেরকে রোল প্লে করতে বাধা দিচ্ছে? তাও তো আমি যেটা শুনেছি তারেক জিয়া তাদেরকে বাধা দিচ্ছে, কিন্তু আপনাদের কথা থেকে বিএনপি বেনিফিট পাচ্ছে। কিন্তু আমরা যদি বিপদে পড়ি বা আমাদের পরিবারের সদস্য যদি বিপদে পড়ে, তাহলে বিএনপি আমাদের পাশে দাঁড়াচ্ছে না বা স্ট্রংলি প্রতিবাদ করছে না। তাহলে এই দলের পক্ষে মানে যে আমাদের কথাগুলো যাচ্ছে বা আমরা যে নিজেদেরকে ঝুঁকির মাঝে ফেলছি, লাভটা কি আমাদের? আমাদের তো দিন শেষে কোনো লাভ থাকছে না। তাহলে বিএনপি এখন একটা দ্বিধা বিভক্ত দল। আমার কাছে গোপন তথ্য আছে, অন্তত 4 জন সিনিয়র বিএনপি নেতা, তাদের সবারই বয়স 70-75-এর উপরে। এই 4 জন হাসিনার সঙ্গে এবং জেনারেল শফিউদ্দিনদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত। তারা একটা জাতীয় নির্বাচন চান এবং সে নির্বাচনের মাধ্যমে তাদেরকে 50 থেকে 60টা সিট দেয়া হবে এবং অজস্র টাকা পয়সা দেয়া হবে। এবং আমির খসরু মাহমুদ চৌধুরী নেতৃত্বে আছেন, তাদের সঙ্গে আছেন ডক্টর মোশাররফ হোসেন, আব্দুল আওয়াল মিন্টু এবং আরেকজন, ঠিক নামটা মনে করতে পারছি না। আপনারা প্রিয় দেশবাসী যে দুটো শর্ট ভিডিও দেখলেন এখানে খুবই তাৎপর্যপূর্ণ। যে কোনো লোক তার ব্যক্তিগত মতামত দিতে পারে, আই অনার দ্যাট। বাট আমি যেটা বলবো, যেটা আমার বিষয়, যে মাদার অফ মাফিয়া, যেখানে সারা পৃথিবী তাকে রেকগনাইজ করেছে, একটা সিনেমা বেরিয়েছে, মিলিয়নস অফ পিপল, কোটি কোটি মানুষ দেশে বিদেশে দেখেছে, এবং তাকে এখন মাদার অফ মাফিয়া বলে আপনারা দেখেছেন। লাস্টে এখানে আসছিল, এমনকি ইসে গিয়েছিল যে আমেরিকাতে গেল, নোবডি হ্যাজ মেট হার। সে এখানে জাস্ট মাফিয়ার মতই, মানে কেউ পাত্তা দেয়নি আর কি। একটা অসভ্যর সাথে কে কথা বলবে? সেই ব্যক্তিকে আমরা টার্গেট না করে আমরা ডানা বায়ে কথা বলছি। আমার মতে তারেক জিয়া বলেন, খালেদা জিয়া বলেন আর বিএনপি বলেন, তাদের বিরুদ্ধে শ্রেষ্ঠতম কথা বলার লোক আমার বলা উচিত। কেননা আমি ওই সরকারের দ্বারা
কোর্ট মার্শাল হয়েছি অন্যায়ভাবে, এবং ওই কোর্ট মার্শালেই কিন্তু একটা পার্থক্য আছে, ওই কোর্ট মার্শালেই কিন্তু আমাকে জেলে নিতে পারেনি, বরং অনারেবলি আমাকে কিছু চার্জশিটে আরো লিখেছে সততা এন্ড অল দিস থিংস। এটার কারণ কি? কারণ হচ্ছে আমি কেন এখন এই তারেক জিয়া বা খালেদা জিয়া এর ব্যাপারে বলতে যাব? হোয়াই? যেটা শেখ হাসিনা বলে, যেটা মাদার অফ মাফিয়া বলে, মাদার অফ মাফিয়া বললে খুশি হয়, সেটা আমি বলতে যাব কেন? হ্যাঁ, আমরা সবাই খারাপ, তারেক জিয়া খারাপ, খালেদা জিয়া খারাপ, আমরা খারাপ করেছি বলেই তার মতো মাফিয়া পাওয়ারে আসছে, ধরে নিলাম। কিন্তু মাদার অফ মাফিয়া শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে কত 400-500 বছরে এসছে কিনা আমি ইতিহাসে পাইনি, এত খারাপ, এত জঘন্য। অথবা আমাদের টার্গেট একটাই, তাকে নিয়ে কথা বলেন। কিন্তু পয়েন্ট ইজ, বেগম খালেদা জিয়া তার নিজের অর্থে যেতে চায়। এখন আপনাদের একটা উদাহরণ দিই, দেখতে থাকুন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে পেজ নাম্বার সহ দেওয়া আছে। শেখ হাসিনা মাদার অফ মাফিয়ার যে স্বামী, তিনি মারা গেছেন, তা আল্লাহ তাকে বেহেশতে নাজিল করুক, সে স্বামী লিখেছে তাই কত নম্বর পেজে কবে কবে শেখ মুজিব বিদেশে গেছে, আমি একদম কতদিন কোথায় ছিল একদম পেজ ওয়াইজ দিয়ে দিয়েছি, আপনারা এটা স্ক্রল করে দেখতে পাবেন, আমি দেখাচ্ছি, হয়তো দেখতে পাচ্ছেন। সে 1 বছরের মাথায় লন্ডনে আসছে, তাও কি প্রফেসর ডক্টর নুরুল ইসলামকে নিয়ে আসছে। জানেন তো ডক্টর নুরুল ইসলাম তখনকার একজন রেয়ার ভালো ডক্টর, তাকেও জনগণের সেবার থেকে বঞ্চিত করে সাথে নিয়ে আসছে। এসে কোথায় ছিল জানেন? হার্লে মেডিকেল, যেটা তখনও ওয়ার্ল্ডের 1 নম্বর মেডিকেল এরিয়া, আমাদের গুলশানের মতো একটা এলাকা এখানে বিরাট, সেন্ট্রাল লন্ডনে হার্লে মেডিকেল এরিয়ায়। এই তার জামাই লিখেছে, আমি কিছু বলছি না, পেজ নাম্বার দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। কতদিন ছিল জানেন আপনি? দেশ যুদ্ধে ধ্বংস হয়ে গেছে, আর সে গল ব্লাডার অপারেশন, ভেরি সিম্পল। এখানে 22 দিন ছিলেন, 22 দিন থেকে যেহেতু নেতাকর্মীরা ডিস্টার্ব করে, সুইজারল্যান্ডে গেছেন রিসোর্টে আরাম করতে। যে দেশ যখন ধ্বংসের পথে, মানুষ না খেয়ে মরছে, দুর্ভিক্ষ আসছে, রাস্তাঘাট নাই, 48 দিন একটা দেশের প্রধানমন্ত্রী দেশের বাইরে, 48 দিন। ইমেজিন, সরকারি খরচে লক্ষ লক্ষ টাকা খরচ করে তিনি দেশের বাইরে গল ব্লাডার অপারেশন করতে আসছে, আর আরামে সুইজারল্যান্ডে বেরিয়ে টিরে গেছেন। এরকম ভাবে তিনি 160 দিন, তিনি যতদিন শেখ মুজিব যতদিন শাসনে ছিল, 3.5 বছরের কাছাকাছি, ততদিনে 160 ডেজ দেশের বাইরে ছিল। আমি হিসাব দিয়ে দিয়েছি কারণগুলো সহ, এটাতে আপনারা দেখতে পাবেন। এটা তারই মেয়ের জামাইয়ের বই থেকে নেওয়া, আপনি ভেবে দেখুন আপনারা। তারপরে এর একবার 22 দিন ছিল মস্কোতে, সে কি করতো বিদেশ, আর তার মেয়ে ছেলেরা তো বিদেশে ঘুরছেই, সেটা তো আছে। হাসিনা তার জামাই পোস্ট পিএইচডি করে, আর এদিকে মানুষ দুর্ভিক্ষে মরছে। দেশের লোক এগুলো জানে না তো, আপনারা এগুলো জানাচ্ছেন না তো। আপনারা কি করে শেখ হাসিনার বেনিফিট হয় সেই কথাগুলো বলছেন। শেখ মুজিব যদি সরকারি জনগণের টাকায়, ট্যাক্সপেয়ারের টাকায় 48 দিন থাকে, আর বেগম খালেদা জিয়া তাকে আপনি, সে তার নিজের খরচে যেতে চায়, ইউ আর নট অ্যালাউইং। ফাইজলামি করো মাদার অফ মাফিয়া, ফাইজলামি করছো। আরো আছে, তার 2 ছেলের বিয়ে দিয়েছে, ডেট আছে, এটার মধ্যেও আছে। তখন সোনার মুকুট টুকুট পরে যখন শত শত হাজার হাজার মানুষ মরে যাচ্ছে দুর্ভিক্ষে, তার ছেলে জামাল, লেফটেন্যান্ট জামাল, ছোট ছেলে, বড় ছেলে তো গুন্ডা ছিল, আপনারা জানেন, শেখ মুনি, সে ব্যাংক ডাকাত থেকে শুরু করে সবকিছু ফুর্তিতে তারা ব্যস্ত ছিল। যেভাবে দেখেন না আজিজের ছেলে, এটা পরে দেখাবো, ফুর্তি করছে, রাত ভোর 4টা-5টার সময় ঘরের বাইরে প্রাক্তন সেনাপ্রধান, কি বকওয়াস প্রধানের ছেলে, হ্যাঁ, মটট খেয়েও মেয়েদেরকে নিয়ে ফুর্তি করছে। একই অবস্থা ছিল সেই 73-74 সনে, ফুর্তি করছে, সারা দেশের লোক মরছে না খেয়ে, নো ইলেকশন, নাথিং। সো কি সমাজ ব্যবস্থা গড়ছে এই আজুজ মাজুজরা, এই মাদার অফ মাফিয়ারা, আপনারা ভেবে দেখুন। এবং শেখ জামালের ইতিহাসটা বলি। শেখ জামালকে আর্মি কমিশন নিতে পাঠিয়েছিল এই যে কি বলে আপনার যুগোস্লাভিয়াতে, প্রথমে টেটোর সাথে খাতির ছিল, ঠিক আছে, বিশ্ব নেতা দুজনেই
খাতির ছিল, গেছে ট্রেনিং নিতে, বাট টিটু তো তাকে অফিসার বানাতে পারবে না, ট্রেনিং এ পাস করতে হবে তো আর্মি একাডেমি থেকে। সেখানে সে ফেল করেছে, ফেল করে উইথড্র হয়ে চলে আসছে। ভেবে দেখুন, আর্মির নিয়ম হচ্ছে, আমি তো প্রকাশ্যেই বলছি, একবার যদি কেউ উইথড্র হয়ে যায় অর্থাৎ ফাইটিং আর্মসের ক্যাডেট থেকে, তাকে আর কখনো মিলিটারিতে চান্স দেওয়া হয় না, বিকজ ডিসকোয়ালিফাইড ফর মিলিটারি। বা শেখ মুজিব কি করেছে, তখনকার আমলে 6,000 পাউন্ড, অর্থাৎ তখনকার বাংলাদেশের 6 লক্ষ টাকা, মানে এখন ধরে নেন 6-7 কোটি টাকা হবে, তারও বেশি, সেই টাকা খরচ করে সরকারি খরচে স্যান্ডহার্স থেকে ট্রেনিং করে নিয়ে গেছে। বাট উই আর নট শিওর সে অফিসার হয়েছিল কিনা স্যান্ডহার্স থেকে, কেননা ওই সময় সে রাশিয়াতেও গেছে, আবার বিয়ে, বড় ভাইয়ের বিয়েতে গেছে, 2 দিন পরে সেও বিয়ে করেছে, বাট টাকাটা খরচ হয়ে গেছে। কিন্তু স্যান্ডার্সও মনে হয় হি ওয়াজ ডিসকোয়ালিফাইড। এগুলো তো বের হবে, মুছে ফেললে তো হবে না। আই হ্যাভ স্টার্টেড লুকিং ফর ইট ফ্রম স্যান্ডার্স। তো পয়েন্ট ইজ, আর এটা বলে বেরিয়েছি কি জানেন, আপনাদের জানা উচিত, আমি কোনো গল্প করছি না, এগুলো সব প্রমাণের কথা। তখন বাংলাদেশ যে সাহায্য পেয়েছে ক্যাশ টাকা, অ্যাবাউট $3 বিলিয়ন, বুঝে দেখুন, $3 বিলিয়ন। সে আমলের 30, এবং এটা লেখা আছে, লিফ শুলস যে বইটা লিখেছে তার বইয়ের মধ্যেই আছে, যে পাকিস্তানের সাথে যে ইস্ট পাকিস্তান ছিল 23 বছর, সে 23 বছরও ইস্ট পাকিস্তান বা পাকিস্তান এত টাকা পায়নি বিদেশ থেকে, যা বাংলাদেশে 1972 থেকে, অর্থাৎ স্বাধীনতার পর থেকে শেখ মুজিব 74 সনের দুর্ভিক্ষ সহ মৃত্যুর আগ পর্যন্ত এত টাকা পেয়েছে, ক্যাশ টাকা। এটা হলো ক্যাশ টাকা। তারপরে কম্বল বলেন, খাবার বলেন, লঙ্গরখানা বলেন, জাতিসংঘ থেকে লঙ্গরখানা ছিল পুরা দেশ, ডিস্ট্রিক্ট, উপজেলা, থানায়, সাব ডিভিশনে লঙ্গরখানায় ফ্রি খাবার দিত, স্কুলেও দিত। আমরা তো স্কুলে তখন বাচ্চা বালক, দেওয়া হতো অনেক বিস্কুট, তারপরে ছাতু, অনেক কিছুই, এগুলো সব ফ্রি। সারা পৃথিবী ভেঙে পড়েছে বাংলাদেশকে গড়ার জন্য, আর সেগুলো কে খেয়েছে? শেখ মুজিব বিদেশে বেরিয়েছে, তার মেয়েরা বেরিয়েছে, তার জামাই পোস্ট পিএইচডি করে, ফাজিল কোথাকার। তারপরে কি, সে চিকিৎসায় যায়, চিকিৎসার থেকে শেখ মুজিব বারে বারে ফেরত এসে অমুক এমপিকে স্যাক করে, অমুক নেতাকে স্যাক করে, অমুক 10 জায়গায় হত্যাকাণ্ড শুরু হয়ে গেল, জাসদের সাথে, ছাত্রলীগের সাথে, সিরাজ শিকদারের সাথে। এই ছিল তার কাজ, ওটা ছেড়ে দেওয়া ছিল, সে শুধু বেড়াতো দেশে বিদেশে। এই ছিল তাদের চরিত্র, সেটা এখনো আছে। অতএব আপনি খালেদা জিয়াকে বাইরে যেতে দেবেন না, যা নিজের খরচে যেতে চাচ্ছে। শি হ্যাজ টু সারভাইভ। তার সন্তানরা চাচ্ছে আমার মা বেঁচে থাকুক, তার নেতা কর্মীরা চাচ্ছে আমাদের নেত্রী বেঁচে থাকুক, কষ্ট করে হলেও। আপনি বাঁচতে দিবেন না, বদমাশি। আর এই সময় আপনারা যারা খালেদা জিয়ার অতীত ইতিহাস ইত্যাদি বলেন, আপনারা কি মেজারমেন্ট বোঝেন না? You do not know how to strike balance between the two situations. গুন্ডা বদমাশ বোঝেন না, ইয়াজুজ মাজুজ বোঝেন না, মাফিয়া বোঝেন না। আমি তো প্রমাণ দিয়ে দিলাম তার বাবা কি করেছিল, আর সেও কি করছে এখনো তো দেখতে পাচ্ছেন, ঘুরেই বেড়াচ্ছে সরকারি টাকায়। তার প্রতিদিন প্রাইম মিনিস্টারের বাসায় মিনিমাম 10 কোটি টাকা প্রতিদিন খরচ হচ্ছে, চিন্তা করতে পারবেন আপনি? Mother of mafia, you think that you are well protected? বাংলার মানুষ যুদ্ধে গেছে, যুদ্ধ করা দেশ। তোমার বাপ তো এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম বলে ভেঙে গেছে লোকজনকে। একটু পরেই বলবো তোমারই গাজীপুরের মেয়র কি বলেছে। সো পয়েন্ট ইজ যে নিজেরা লুট করে খাবে, আর মানুষ নিজের অর্থে নিজে বাঁচতে পারে না। আমার টাকা পয়সা আটকে রেখেছ, এটা ব্যক্তিগত বিষয় নয়। অনেকে প্রশ্ন করে যে আপনি ব্যক্তিগত বিষয়ে রাজনীতির বিষয় নিয়ে আসছে। আমি রাজনীতি করছি না, আমি গণ অভ্যুত্থানের ডাক দিয়েছি। কেন? আমি বিচার পাইনি, আর আমার বিষয়টা সর্বোচ্চ পর্যায়ে রাষ্ট্রের। বিচার চেয়েছি, বিচার পাইনি। বিচার পাইনি বলে আমি কার কাছে যাব? বিচার বিভাগে, সেখানেও বিচার বিভাগ নাই। যাব বিরোধী দলের কাছে, সেটাও ধ্বংস করে দিয়েছে। তা আমি কি চুপ করে বসে থাকবো? আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমি একটু পরে আপনাদের 2টা আয়াতের কথা বলবো, অতএব আমাকে প্রতিবাদ করতে হবে। এটা যদি আপনারা বলে থাকেন রাজনীতি, ফাইন, বাট গণ অভ্যুত্থান
আমার মতো একজন কর্নেলের সাথে যদি এরকম, যার প্রমাণিত অতীত আছে, মুখের কথা না, দালিলিক প্রমাণ আছে, তার সাথে যদি এই হচ্ছে, দেশের জনগণের সাথে কি হচ্ছে আমাকে কি জানাতে হবে না? জনগণকে আমাকে কি জনগণকে বলতে হবে না তোমরা তোমাদেরকে বাঁচাও? আমি আর কদিন বাঁচবো? তোমাদের ফিউচার তোমরা ঠিক করো। তাই তো জনগণ এগিয়ে আসছে, লক্ষ কোটি, দেশে বিদেশে। পতন ঘটবেই, নিঃসন্দেহে গণ অভ্যুত্থান হবেই। আমি আবারও সাবধান করে দিচ্ছি শফিউদ্দিন, do not commit the mistake, do not repeat the mistakes. What you are doing, I know what you are doing, I know everything. রাষ্ট্রের প্রধানগুলা শুধু শেখ হাসিনার কথা শুনে না হয়, ডিজিএফআই, এনএসআই, সেনাপ্রধান, পুলিশ প্রধান ইত্যাদি, নিচের লেভেলে সবাই তৈরি হয়ে বসে আছে। কেন? তারা দেখতে পাচ্ছে তাদের উপরের বসগুলো হাজার হাজার কোটি টাকা ফুর্তি কত কিছু, আর তারা কষ্ট করছে, নিজের দেশ ধ্বংস হচ্ছে, নিজের সন্তানরা ভবিষ্যতে অন্ধকারে যাবে, তারা বুঝতে পারছে। দে টেল এভরিথিং টু দ্য পিপল, কি হচ্ছে না হচ্ছে, কোন সাংবাদিক বিক্রি হচ্ছে দেশে বিদেশে, সবই খবর আছে। কোন রাজনৈতিক দল হচ্ছে, কখন ডিজিএফআইতে মিটিং হচ্ছে, কি করতে হবে, কখন মিছিল করতে হবে, কি বলতে হবে। হ্যাঁ, গৃহপালিত বিরোধী দল এরশাদ, এখন আবার নতুন এরশাদ তৈরি করা হচ্ছে। লাভ হবে না শেখ হাসিনা। This time nothing will go unpaid and nothing will go unchallenged. প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে এখন পুরোনো অডিও, যদিও এখন একটু প্রয়োজন আছে এটা দেখানো, 3টা অডিও দেখাবো। আমার আর কি নাম যেন ওর, প্রাক্তন যে তথাকথিত সেনাপ্রধান আজিজ, তার সাথে যে কথা হয়েছিল সেটার অডিও শোনাবো, খুবই স্বল্প সময়ের। আর সাথে একটা ছোট্ট ভিডিও দেখাবো গাজীপুরের মেয়র কি বলেছে, তারপরে আমি আমার বক্তব্য রাখছি। দেখুন, যে মেক হিম আন্ডারস্ট্যান্ড, যেহেতু তোমরা আসছো, আমি কিন্তু এসব সলিউশন তার সাথে কখনো চাই নাই। সিন্স হি ইজ টেলিং যে মাপ চাইতে হবে, দিস দ্যাট, মানে একটা সলিউশনের চিন্তা করেছে, সে যেভাবেই বলুক, উদ্ভট হোক আর ইললজিক্যাল হোক। সো টেল হিম দ্যাট মানে ইফ ইউ মিট হিম, যে আই থিঙ্ক ইউ শুড অলসো বি লিটল অফেন্সিভ ইন এ সেন্স। আমি তোমাকে একটা দোস্ত ইমোশনাল কথা বলবো, তুমি কিভাবে নিবা জানি না। এখন আমি তোকে যেটা বলি দোস্ত, ইমোশনাল, ইউ ডোন্ট মাইন্ড। আমি 2000 না, মেজর থাকতি যখন একটু বুঝি আর কি, রাজনীতি ফাজনীতি নিয়ে, দেশ নিয়ে যখন এত গন্ডগোল, আমাদের দেশটা তো একটা গন্ডগোলেরই দেশ, টিভি খুললেই তো গন্ডগোল দেখা যায় সেই ছোটোবেলা থেকেই, তাই না? তখন আমি চিন্তা করতাম যে মিলিটারি, আমি তখন মেজর আর কি, একটা মিলিটারি চিফ যদি একদিন রিজাইন করতো in protest of the interference in his job and in protest of the thing that he wants to get justice he does not get, তাহলে বাংলাদেশের ডেমোক্রেসি সারা জীবনের মতো স্ট্রং হয়ে যেত। আমি সেটাই সেদিন মতিকে বলতেছিলাম যে দোস্ত, হি ইজ আওয়ার কোর্সমেট, চিফ হয়েছে, এটা খুব গর্বের বিষয়। হ্যাঁ, কিন্তু এই গর্ব আগামী 300 বছর থাকবে। সে যে অন্যায়ের বিরুদ্ধে প্রোটেস্ট করে, যে তারেক সিদ্দিকীর মতো লোক, হি ডাজ নট বিহেভ দ্য ওয়ে হি শুড বিহেভ, I should resign. এটা সারা দেশের মানুষ এবং জীবনে পলিটিশিয়ানরা সাহস পাবে না আর্মির সাথে আর কিছু করতে। এটা আমি এই জন্য বলেছি দোস্ত, তুমি 1 বছর 1.5 বছর পরে চলে যাবা, যেতে হবে, বা 2 বছর পরে। বাট এই ধরনের গোয়িংটা জাতিকে, আমি তোমাকে কিন্তু প্রম্পট করছি না, আমি বলছি আমার মনের কথা। বাট এটা কতটুকু পসিবল ইউ নো বেটার, আই ডোন্ট। বাট আমি বলছি আমার মনের কথা। আমার তো এখানে অনেকের সাথে ইন্টারাকশন হয়। এই একটা ইনসিডেন্ট যদি বাংলাদেশে কোনোদিন ঘটতো, যে জিনিসটা হলো, ধর এই যে তার হলো কিছু কিছু জিনিস আছে, এগুলো হলো খুব স্ট্রং, যেগুলো হলো যে আমাদের এই টুলস গুলো নাই। যেমন হলো যে তার জিয়া হলো যত কুকীর্তির হলো, এখন জিয়া আর হলো জুবাইর, এই দুজন হলো তার যত কুকীর্তি তাদেরকে দিয়ে করায়। জিনিসটা বুঝছো? আমি এতটুকু বলবো, আর কিছু বলবো না। জিয়াকে দিয়ে তো আগের থেকেই করছে, এখনো করায় দোস্ত, এখনো করায়। এবং সে এই যে গুমের থেকে শুরু করে এগুলা আসলে আমাকে কিন্তু আবেদিন অনেকবার বলছে যে স্যার এগুলো জিয়া করে, জিয়া এগুলো ধরেই নাই, এগুলো এটা করে, এবং জিয়া এগুলো করাইতো। আমি জিয়াকে চেঞ্জ করার জন্য পর্যন্ত হলো প্রপোজাল নিয়ে গিয়েছিলাম একদম উপরে, না
হয় নাই, বুঝছো? ওরা চেঞ্জ করে। তো এখন দোস্ত চাইলেই সবকিছু পারা যায় না। আমাকে দোস্ত আমি একটা কথা বলবো, যে আমার সাথে কথা বলতেছে এটাও যদি কেউ জানতে পারে, that will be It is not good for me also. it is very dangerous because সরকার government has filed up a case against me as a terrorist. সেই গভর্নমেন্টের সেনাপ্রধান কি করে কথা বলে টেররিস্টের সাথে? হ্যাঁ, তাই না? হ্যাঁ, না, এটা ডাজন্ট ম্যাটার। আল্লাহ যে বঙ্গবন্ধু 30 লাখ মারেছে, 30 লাখ মানে 64 জেলায় 45,000 করে মরছে প্রত্যেক জেলায়। যুদ্ধের সময় করছে, হ্যাঁ, 7টায় উদ্ধার করে নিছে। আমরা যদি ব্রিটিশের লগে থাকতাম তাহলে পৃথিবীর সবচেয়ে লেটের জাতি থাকতাম। ভারতবর্ষে তখন মুসলমানরা হিন্দুরা দিছে না, আমরা রাজত্ব চাই, তখন আর আবার প্রধানমন্ত্রী ছাড়াই বার করে দিচ্ছে। হ্যাঁ, প্রিয় দেশবাসী, আপনারা শুনেছেন, হয়তো আগেও শুনেছেন, এটা আমার যে একজন সাংবাদিকের মাধ্যমে এটা ফাঁস হয়েছিল গতবার। সেখানে কি আছে? আমি তাকে বলেছি, তুমি একজন হাসিনা যাকে টেররিস্ট বলেছে তারেক সিদ্দিক, তুমি চাকরিরত সেনাপ্রধান কথা বলছো। কথা তো বলেছিল, আপনারা জানেন, তার স্বার্থে, তার বিপক্ষে যেন না বলি কিছু। সেনাবাহিনীর লোকজন খেপে আছে তার উপরে, তার নিজেরই মানে রক্ষা কঠিন হয়ে যাচ্ছিল। আরেকটা ধান্দা ছিল, যদি সেনা অভ্যুত্থান করানো যায়, আমি যদি সাপোর্ট করি, সেটা আবার আরেকজনের মাধ্যমে, ওটা আলাদা কথা, সময় হলে একদিন বলা যাবে বা দেখানো যাবে দেশকে। কিন্তু সেটা তো আমি চাইনি। আমি ক্ষমতা লোভী জীবনও ছিলাম না, এখন না, আরো আগের ঘটনা। 2004-এ যখন বের করে দিয়েছে, ক্ষমতা লোভী হলে চাকরিতেই থাকতাম এবং 2009 দেশ ছাড়তাম না। হাসিনার সাথে থেকে এখন সিনিয়র মন্ত্রী হাজার হাজার কোটি টাকা অন্য রাজ্যে ভাবে কামাচ্ছে, অত করতে পারতাম। ওটা করবো না বলেই তো ছেড়ে দিয়েছি। ওটাই তো আমার দোষ, যে আমি কেন চলে আসছি, আর তো কিছু না। আর আছে, আর কিছু থাকলে তো দেখাতেই পারে। কেস মামলা দিয়েছে, সব তো মিথ্যা, আপনারা সব জানেন। প্রশ্ন হচ্ছে, আমি তাকে মনে করিয়েছি যে তুই আমার সাথে কথা বলতে পারিস না। তারপরে সে আবার শেখ হাসিনা থেকে শুরু করে তারেক সিদ্দিক, জিয়া, এরা সব গুম খুনের হোতা, শেখ হাসিনার কাছে গেছে পরিবর্তন করতে, করেনি। তারপরে আমি আবার বলেছি, তুই প্রয়োজন হলে পদত্যাগ কর গণতন্ত্রের স্বার্থে। এই যে সিরিয়াস কথাগুলো আপনাদের কেন শোনালাম, দুইটা অর্থ আছে। এক নম্বর হলো, এই সিরিয়াস কথাগুলো বলার পরে, সারা পৃথিবী জানার পরে, তারপরে একটা আল জাজিরার ফিল্ম বের হলো, তারপরেও আজিজকে টাচ করা হয় নাই। আজিজের ছেলেরা এখনো ফুর্তি করছে, দেখতেই পাচ্ছেন। ঢাকা শহরে দামি দামি গাড়িতে, কোথায় পায় ওরা জানে, আর 14 গোষ্ঠী জানে। ফকিন্নি ব্যাকগ্রাউন্ড তাদের, ভিক্ষা করে এত টাকা পাইছে কিনা আই ডোন্ট নো। এখন যে আপনি ভেবে দেখুন যে সে আজিজের কিছু করতে পারেনি। আমি কেন বলছি, যারা আওয়ামী লীগ করে তাদের জন্য বলছি। অতএব মাদার অফ মাফিয়া তো এমনি নাম দেনি, আমি প্রমাণটা দিচ্ছি আপনাদেরকে। এখন ধরুন একটা ভিডিও দেখিয়েছি, সেটা হলো অডিও, ওটা অডিও, ওর নাম কি যেন, গাজীপুরের যে মেয়র ছিল, সে কি বলেছে, সত্য কথা বলে দিয়েছে। যে কথা আমি আগেই বলছিলাম, যে শেখ মুজিব প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হওয়ার জন্য 30 লক্ষ লোককে মেরে ফেললো। কথা তো সত্য, আমি বললাম না আপনাদেরকে। এবারের সঙ্গে স্বাধীনতার সংগ্রাম বকর চক্কর বলে সে চলে গেল, জানে যে বাঙালির পিটায় সাইজ করা হবে, যে স্বাধীন হবে না। তারপরে সে এসে পাকিস্তানের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হবে। এই আজুজ মাজুজরা এসবই করে। এখন দেখেন, সত্য কথা বলে দিল, ইটস এ গ্রেট রেফারেন্স। তার শেখ মুজিবের ব্যাপারে আরো রেফারেন্স আছে, কিন্তু এটা একটা জলজন্ত রেফারেন্স, যে তাদেরই মেয়র, যে আরো ওর মধ্যে আরো অনেক কথা আছে, এগুলো আমি আনিনি, আমি শর্টকাট শুধু ওই অংশটা দেখিয়েছি, যে 10,000 কোটি টাকা অমুক জায়গার থেকে, অমুকের জমি, এগুলো তো সব শেখ হাসিনাকে দেওয়া হয়তো। তার ছেলে জয় দামি দামি কোটি 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 ডলারের বাড়ি, বিরাট রাজপ্রাসাদে থাকে, যা কিনা পৃথিবীর অনেক ধনকুবেরের সেরকম বাড়িঘর নাই। আর এদিকে বাংলাদেশের যারা সততার সাথে জীবনযাপন করেছে তাদের বিরুদ্ধে তাদেরকে অসৎ বানানোর চেষ্টা করছে। এই এখন আমি আওয়ামী লীগের যারা এই কাজগুলা করছেন, আপনারা শুধু মানি সাপ্লাই দিচ্ছেন, আর নিজেদের জীবন, আজকে যেমন এই মেয়র কিনানি নামের ভুলেই তো গেলাম, জাহাঙ্গীর না কি যেন, সে, তার বিরুদ্ধে এখন পুরো গাজীপুর, যে এককালে জনপ্রিয় মেয়র হলো, আজকে শেখ হাসিনার অঙ্গুলি জাস্ট বলে দিল হি ইজ গন। ভেবে দেখুন, আজকে আওয়ামী লীগের নেতারা যারা গ্রামে গঞ্জে উপজেলায়
টাকা কামিয়ে করছেন আর তাকে চাঁদা পাঠাচ্ছেন, কিন্তু সে তো আপনাদের প্রোটেক্ট করবে না। আপনারা জনগণের যে রোশানলে পড়ছেন, আপনারা দেখতে পাচ্ছেন তো এখন প্রাক্তন মেয়রের অবস্থা কি। এতে প্রমাণ হয়ে গেল যে সে সত্য কথাটা বলেছিল। সত্য চাপা থাকে না, একটা কথা আছে না। আমি তো ওই বিশ্বাসই নেমেছি যুদ্ধে। আমি তো কোনো রাজনীতি করিনি জীবনে। বিশ্বাস এটাই যে সত্যের জয় হবে এবং হতে চলেছে, সে বলে দিয়েছে এবং তাকে স্যাক করলো। অতএব আপনাদের সবাইকে স্যাক করবে। স্যাক করবে না কাকে? এই আজিজ, তারপরে শফিউদ্দিন, ডিজিএফআই, এদেরকে। কেন? এরা হলো কর্তৃ গোষ্ঠী, অর্থাৎ ওই মাফিয়া চক্রের লোক। তারিক সিদ্দিক, শাহিন সিদ্দিক, এরা মাফিয়ার চক্রের লোক। এদেরকে টাচ করবে না। এরা যদি পৃথিবীতেও হাসিনাকে উলঙ্গ করে দেয়, অপমান করে, কিচ্ছু আসে যায় না। যেটা আজিজ করলো, তাকে টাচ করেনি, সম্পূর্ণ চাকরি করেছে। আর ও কি বললো, ওর গলা শুনলে তো মনে হয় মদ খেয়ে কথা বলছে। তাকে স্যাক করে ফেললো। অতএব নেতাকর্মীরা যারা কাজ করছেন হাসিনার পক্ষে, আপনাদের এইভাবে খেয়ে ফেলবে। কেন? সে তো আওয়ামী লীগের পার্টিকে নিয়ে চলে না, একটা গুন্ডা গোষ্ঠীকে নিয়ে চলে। এই গুন্ডা গোষ্ঠী নিয়ে চলে সে। গুন্ডা গোষ্ঠী কিছুদিন চলে, বেশি দিন টিকে না। এই প্রমাণটাই দেওয়ার জন্য আমি ভিডিওগুলো দেখালাম। আর একটা দেখালাম, এই যে এত সিরিয়াস কথাগুলো বললো, ওর নাম কি, আজিজ, আমার সাথে ফোনে 3 মাস কথা বলেছে। বলুন তো, যদি ওই পেগাসাস অথবা হোয়াটসঅ্যাপ এগুলো যদি ইন্টারসেপ্ট করা যায়, ওই যে এনটিএমসি না কি যেন জিয়া যেখানে বসে, যদি করা যেত, 3 মাস আমার সাথে কথা বললো। হাসিনার সেই কি বলে হোয়াটসঅ্যাপ যে তারা ঢুকতে পারে বলে, ধরে ফেলবে, কই ধরে তুমি? এটা আমেরিকার থেকে ফাঁস হওয়ার আগ পর্যন্ত তো কেউ কথা বলেনি, তাকে কিছুই করেনি। আর ফাঁস হওয়ার পর তো কিছুই করেনি, বিকজ তারা তো একসাথে গুন্ডা গোষ্ঠী। অতএব আপনারা আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ দেদারসে ব্যবহার করুন। এগুলা মাফিয়া গোষ্ঠীরা জানায় যে যাতে করে আমরা কম কথা বলি, কম যোগাযোগ করি। আপনারা দেদারসে ব্যবহার করুন, ধরার কোনো ক্ষমতা নাই যদি আপনাদের কেউ না বলে দেয়। এসব ভুয়া। এখন আমি বললাম, দেখবেন 2 দিন পরে 2 জনকে ধরবে, জেলের থেকে বের করে ধরবে, ধরে আবার জেলে ঢুকাবে, যে হোয়াটসঅ্যাপে দেখছে, ওইটা দেখছে, ওই পোস্ট দিছে। এগুলা সব ভুয়া। আমি জেলযন্ত্র প্রমাণ দিয়ে দিলাম তো। আজিজ, প্রাক্তন যে অবৈধ সেনাপ্রধান, সে আমার সাথে 3 মাস কথা বলেছে। কই সরকার, এইসব রাষ্ট্রের সরকারের প্রধানরা তো সেনাপ্রধানকে মিনিটে সেকেন্ডে ট্র্যাক করে। কিছু বলে আছে পেগাসাসের মাধ্যমে নাকি ধরতে পারে। সো প্রমাণ আপনাদের দিয়ে দিলাম। দেদারসে ব্যবহার করুন, কেউ ধরার ক্ষমতা নাই যদি আপনার নিজের লোক না বলে দেয়। আজকে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলেন এবং বিরোধী দলের লোকদেরকে গালিগালাজ করছেন। তাদেরকে আরেকটা জিনিস মনে করিয়ে দিই, দেয়ার আর 2 সিস্টেমস। 2 ধরনের অটোক্রেসি আছে, একনায়কতন্ত্র। একটা হলো ফ্যামিলিগত, অর্থাৎ রাজা সিস্টেম, যেটা সম্রাট সিস্টেম ছিল, বা মিলিটারির মাধ্যমে একের পর এক আসতে থাকে, একনায়কতন্ত্র যেটা, সেটা একটা। ওইটা যতটুকু না ডেঞ্জারাস, ওইটা তো মানুষ জানে এটা অটোক্রেটিক, এটা জানে যে এটা একনায়কতন্ত্র। ওইটা না যত ডেঞ্জারাস, তার চেয়ে বেশি ডেঞ্জারাস হলো হাসিনার যে অথরিটারিয়ান গভর্নমেন্ট। অর্থাৎ এটাকে বলা হয় অথরিটারিয়ানের মানে হচ্ছে আপনার কর্তৃত্ববাদী। কিন্তু শুধু অথরিটারিয়ান না, কিন্তু সে ইলেকটোরাল অথরিটারিয়ান। ইলেকটোরাল মানে আমাদের একটা, যদিও সংবিধান না, একটা ফালতু জিনিস বানিয়েছিল, সেইটা আছে এবং নির্বাচন দিতে হবে, যেহেতু নির্বাচন প্র্যাকটিস হয়ে গেছে এদেশে। এই জন্যই ডেঞ্জারাস যে তার একনায়কতন্ত্র টিকাতে হলে তার নির্বাচন অনুষ্ঠান হবে, কিন্তু ভোট হবে না, ভোট মানুষ দিতে পারবে না। সেই জন্য যত হাজার কোটি টাকা মানুষের ব্লাড মানি সোচে নিতে পারে নিবে, এবং পুরো সিস্টেমকে ধ্বংস করে দিবে দরকার হলে। তাই করেছে, আর্মি সবকিছুতে ধ্বংস করেছে এবং টিকে থাকবে। এটা মোর ডেঞ্জারাস। একনায়কতন্ত্র যে বিভিন্ন আফ্রিকার দেশ টেশে আছে, ওগুলো তো মানুষ জানে, কিন্তু সেই একনায়কতন্ত্র কিন্তু দেশের কাজ করে আবার রক্ষার জন্য, তার একনায়কতন্ত্র রক্ষার জন্য। যেমন আর্মি, নেভি, এয়ারফোর্স, অন্যান্য সিস্টেমে কাজ করে, তারা ধ্বংস করে না, ধ্বংস করার পায় তারা করে না ক্ষমতা থাকার জন্য। কিন্তু ইলেকটোরালটা এমন সিস্টেম, যেই সেই করে একটা যখন নির্বাচন হয়ে যায়, সে সার্টিফিকেট পেয়ে গেল পৃথিবীর থেকে।
এবং এটা পাওয়ার জন্য সব সিস্টেম ব্যবহার করবে, সব মাফিয়া ব্যবহার করবে, দেশের সব সিস্টেম ধ্বংস করে দেবে প্রয়োজন। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। যে ইলেকট্রাল অথরিটারিয়ান, আর একটা হলো যে বেসিক যেটা আমরা জানি অটোক্রেসি বা একনায়কতন্ত্র। এটাই ডিফারেন্স। আমরা কত বড় ভয়াবহ অবস্থায় আছি এটা যদি আপনারা না বোঝেন, যদি একসাথে না হন, ধ্বংস হয়ে যাবেন। আপনারা কি জবাব দিবেন? নেক্সট জেনারেশন বলবে আসলে কি এদের যুদ্ধ করেছিল, প্রশ্ন করবে। তাহলে হাসিনার মতো লোক দেশটাকে ধ্বংস করে দিল কেন? কি জবাব দিবেন? আমরা তো মরে যাব, আমাদের কবরে গুতাবে তারা যে। অতএব নেক্সট জেনারেশন যারা আছে, আমি তাদের জন্য বলছি, সেভ ইউর ওন নেশন, ইউ মাস্ট। প্রিয় দেশবাসী, যেহেতু আমি অনেকদিন পর কথা বলছি, শেষ কয়েক মিনিট কথা বলে শেষ করে দিব, চেষ্টা করব আসতে। এখন আমি একটু ফ্রি, অনেক কাজ ছিল, এগুলো শেষ হয়ে যাবে যা দেখিয়েছি। প্রশ্ন হচ্ছে, আমাকে অনেকে লিখেছে, প্রশ্ন করছে যে ডক্টর কানাক সারোয়ার যে আমার সাথে টক শো করতো, তার বোনকে ধরে নিয়ে গেছে, সো আমি আর কোনো কথাবার্তা এই ব্যাপারে বলিনি কেন? তারপরে সাইবার ক্রাইম সম্পর্কে 12 জনের ছবি উঠেছিল আমাকে সহ, টিভিতে দেখিয়েছিল, আমার এই ব্যাপারে কোনো মন্তব্য নাই কেন? দেখুন, আগে ওই সাইবার ক্রাইম, যেটা সাইবার সন্ত্রাসী 12 জনের যে ছবি দেখিয়েছে, আমি ওগুলা নিয়ে এখন বলবো না। এই জন্য আমার টার্গেট একটাই, হাসিনার পতন। অত ওইটা নিয়ে আলোচনা খুব করতে চাই না, বাট আপনাদের জানিয়ে রাখি, ওই যে 12 জন দেখিয়েছে, তার মধ্যে অ্যান্টিথিসিস ড্রামা অন অ্যান্টিথিসিস ফ্যাক্টর, অর্থাৎ বিরোধিতা দেখিয়ে যে নাটক আর কি, যেটা এখন ঢাকা রাজপথে করছে, রাস্তায়, হ্যাঁ, তাদেরকে অ্যারেস্ট করছে না, কিছুই করছে না। আর আমরা এখান থেকে কি করছে, আমার 37-38 বছরের সংসার ধ্বংস, টাকা পয়সা সম্পদ, 2 ভাইয়ের খবর নাই, আমার 1 লোককে মেরে ফেলেছে, জেলে আছে লোকজন, কত কিছু জানেন। আমার বৃদ্ধা শাশুড়িকে পর্যন্ত তারা কষ্ট দিয়েছে, এখনো দিচ্ছে, তাকে চিকিৎসার জন্য আসতে দিচ্ছে না। সো এগুলো আপনারা মনে রাখ। ওই যে অ্যান্টিথিসিস ড্রামা যারা করে, সেই পার্টি আছে, মানে তারেক সিদ্দিকের থেকেও খাইছে এবং অনেকের কাছ থেকে খাচ্ছে। এখন ডক্টর কানক সারোয়ারের বিষয়টা, তার বোনের গ্রেপ্তারের বিষয়টা, এটা সিম্পলি দুঃখজনক, অত্যন্তই দুঃখজনক। এই জন্য আমি দুঃখিত। আমার মনে হয় আমার জন্য হয়েছে। আমার জন্য হয়েছে কেন? উনি তো আমেরিকাতে 2016 থেকেই আছেন, এর আগে বাংলাদেশে গ্রেপ্তার হয়েছিলেন, তারপর বিদেশে চলে আসছেন। 2016 সন থেকে উনি কথা বলছেন। ওনার বোনও 2016 সন কেন, তার আগের থেকেই ঢাকাতেই আছেন। তো 2016 সন থেকে শুরু করে আমার সাথে কথা বলেছেন 2020-এর অক্টোবর, অর্থাৎ 1 বছর আগে। অতএব 2016 থেকে যে 21 পর্যন্ত কথা বলেছেন, এর মধ্যে তো ওনার বোনকে বা কাউকে কোনো ডিস্টার্ব করেনি, আমি শুনিনি অন্তত। আমার সাথে কথা বলা শুরু হওয়ার পরে ওনার বাড়ি দখল, জমি দখল করতে যাচ্ছে, ওর মার জমি, ওনার মার জমি, আর ওনার বোনকে অ্যারেস্ট করে নিয়ে গেল। নেওয়ার সাথে সাথে র্যাবের সাথে ছবি ইত্যাদি দেওয়া শুরু হয়ে গেল। এটা নিয়ে বেশ অনেক কথোপকথন হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। পসিবলি আমার সাথে কথা বলার জন্যই, আমার মুখকে বন্ধ করার জন্যই ওনার মুখকে বন্ধ করা হয়েছে। দ্যাটস হোয়াট আই থিঙ্ক। লজিক্যালি তাই। উনি তো 2016 থেকে আমেরিকাতে কথা বলছেন। বাট আমি চাই ওনার বোনের অতি সত্বর মুক্তি হয়ে যাক। তার বাচ্চারা কষ্ট করছে, ওনার হাজবেন্ড বোধহয় দেশের বাইরে আছে। সো আই ওয়ান্ট দ্যাট শি শুড বি রিলিজড। কিন্তু এখানে কিছু কথা আছে। উনি তবে একটু লাকি, উনি হাইকোর্টে যেতে পারছেন, অ্যাপ্লিকেশন করতে পারছেন, ইত্যাদি ইত্যাদি। ওনার বোনকে ধরার সাথে সাথে পত্রিকায় আসছে র্যাবের সাথে ছবি সহ। কিন্তু আমাদের বেলায় বা অন্যান্য 2-1 জনের বেলায় যেটা হচ্ছে, হত্যা করে ফেলেছে, ধরে নিয়ে চলে গেছে। যেমন আমার একটা ভাই, এখনো এক ভাই তো 3 বছর আগের থেকে নাই, আর এক ভাইকে দিয়ে জেলে ঢুকিয়ে রেখেছে। উকিল কথা বললে সেই উকিলকে আবার ধরে নিয়ে যায়। অর্থাৎ জামিনে যাওয়া, হাইকোর্টে যাওয়া সম্ভব হচ্ছে না। তাকে ধরে নেওয়ার 48 ঘন্টার পরে জানতে পেরেছিলাম আমরা, আগে জানতে পারিনি। আমার ঘর লুট করার 3 দিন পরে জানতে পেরেছি। সো দিস আর দ্য থিংস। ওনার ব্যাপারে এটাও খুব কষ্টকর। আমার ব্যাপারটা হলো আগে ধ্বংস করেছে, তারপরে জেনেছি। তারপরে কথা আছে, যদি আমার স্ত্রীর পেটের বাচ্চার কি হবে, আমার স্ত্রীর কি হবে, আমার মার কি হবে, আমার ভাইয়ের কি হবে, আমার বাবার কি হবে, আমার আত্মীয় স্বজনের কি হবে যদি আমি যুদ্ধে যাই। এটা যদি বাঙালিরা তখন চিন্তা করত, দেশ স্বাধীন হতো না। আমি বলে দিয়েছি আমার ভাই, আত্মীয় স্বজনকে,
তোমাদের রেসপন্সিবিলিটি তোমাদের। 18 বছরের পরে তোমাদের কিছু হলে তোমরাই কোর্ট কাচারিতে যাবে, ইউ ডু বাই ইউর সেলফ। আর আমার সাথে তেমন সম্পৃক্ততা নাই, এটা হাসিনা মাফিয়া 14 গোষ্ঠী কাজে এরা করছে তারা। অতএব আমার ভাইকে ধরে নিয়ে যাবে, আমার লোককে মেরে ফেলবে আর জেলে নিয়ে যাবে, আর আমি মুখ বন্ধ করে দিলে কি হবে? একদিন আমাকেও মারবে, বাকি 18 কোটি লোককে মেরে ফেলবে। মানুষ ভবিষ্যতে বিশ্বাস করবে না যে বাঙালি জাতি যুদ্ধ করেছিল। আমি সেটাই সবাইকে জানাচ্ছি যে তাহলে আর যুদ্ধ হতো না বাংলাদেশে, দেশ স্বাধীন হতো না, ইস্ট পাকিস্তানি থাকতো এতদিন। যদি মুক্তিযোদ্ধারা মনে করতো আমার স্ত্রীর কি হবে, আমার মার কি হবে, আমার ভাইয়ের কি হবে, আমার স্ত্রীর পেটের বাচ্চাটার কি হবে। জিয়া রহমান যদি মনে করতো আমার স্ত্রী, আমার 2 সন্তানকে রেখে আমি যাচ্ছি, একটা তো দুধের সন্তান, এদের কি হবে, তাহলে দেশ স্বাধীন হতো না। আর বাটপার শেখ মুজিব টপ সিকিউরিটিতে এই হাসিনা মাদার অফ মাফিয়া এদেরকে ফুর্তিতে রেখে গেছে। তারেক সিদ্দিক তরতাজা 3 ভাই, যুদ্ধের সময় তার নানার সাথে অর্থাৎ আইবি রহমানের বাবা যে মুসলিম লীগের ক্যাডার ছিল এবং রাজাকার ছিল, একসাথে ঢাকায় লুপ্তরাজ করেছে মামার সাথে মিলে। এই যে পাপনের মামা, তারেক সিদ্দিকের পাপন তো খালাতো ভাই, ওর মামা অর্থাৎ ওর নানার যে ছেলে, একসাথে ঢাকা লুপ্তরাজ করেছে, মানুষ হত্যা করেছে। ঠিক একইভাবে আমার বাসা লুপ্তরাজ করেছে। এদের হত্যা করা, লুপ্তরাজ করা অভ্যাস। শেখ হাসিনা ঢাকাতে সম্পূর্ণ টপ সিকিউরিটিতে এ ভোদলা জয়ের জন্ম দিয়েছে, কি ফুর্তি। আর জিয়া রহমান তার সন্তান, জিয়া রহমান এরকম অনেক মিলিটারি অফিসার, সাধারণ মানুষ, ছাত্র, শিক্ষক সবাই গেছে যুদ্ধে। ইয়াজুজ মাজুজরা এটাই সফল তাদের, কিন্তু ধ্বংস হয়ে যায় কিভাবে দেখেন না? শেখ মুজিব 14 গোষ্ঠী নিয়ে বিদায় হয়ে গেছে। তো আমি সেই কথাই বলছি যে মানুষ বিশ্বাস করবে না আমরা যুদ্ধ করেছি। কিছুদিন আগে দেখি একজন কথা বলছে, একে নিয়ে আমি কথা বলতে চাই না, এর সাথে আমি চাকরি করেছি সরাসরি, তো এগুলো হলো পাটপার। একবার মুক্তিযোদ্ধাটা কাউকে দিয়ে দেয়, একবার বীর প্রতীক কাউকে দিয়ে দেয়, একবার এইটা বলে, একবার পক্ষে জিয়ার, একবার বিপক্ষে জিয়ার, একবার বঙ্গবন্ধু, একবার এইটা ওইটা। এখন বলছে 75 সনে কয়েকজন আর্মি অফিসাররা, জুনিয়ররা চেইন অফ কমান্ড ব্রেক করে হত্যাকাণ্ড ঘটিয়েছে। হোয়াট ডু ইউ মিন বাই চেইন অফ কমান্ড? মুক্তিযুদ্ধে যে আপনারা গিয়েছিলেন, জিয়া রহমান সব অফিসাররা গিয়েছিল, পাকিস্তানের চেইন অফ কমান্ড ভেঙে যদি না যেত, স্বাধীন হতো? জিয়া রহমানের যে রানার ছিল, ব্যাটম্যান আবুল না কি নাম যেন, সে জিয়া রহমানের সিওকে হত্যা করেছে। চেইন অফ কমান্ড অনুযায়ী সেই ব্যাটম্যানকে তো জিয়া রহমানের ফাঁসি দেওয়ার কথা, সেটা না করে তাকে ধন্যবাদ দিয়েছে এবং যুদ্ধে গেছে। চেইন অফ কমান্ডের কথা তখন আসে যখন দেশে কোনো চেইন অফ কমান্ড থাকে। পাকিস্তানিরা তাদের চেইন অফ কমান্ড ভেঙে দিয়েছিল, আমাদের উপরে অত্যাচার শুরু করে দিয়েছিল। শেখ মুজিব আমাদের কষ্টের স্বাধীনতাকে হাইজ্যাক করে নিয়েছিল, গণতন্ত্রের চেইন অফ কমান্ড ব্রেক করেছিল, 4th অ্যামেন্ডমেন্ট করেছিল, বাকশাল সৃষ্টি করেছিল, জনগণের অধিকার হরণ করেছিল, রাষ্ট্রীয় চেইন অফ কমান্ড ব্রেক করে ফেলেছে। ইয়াং অফিসাররা বিপ্লব করেছে, বিদ্রোহ করেছে, দেশকে রক্ষা করেছে, দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে বলেই আপনি বলতেছেন জিয়া রহমান ছিল কি ছিল না। ইয়েস, জিয়া রহমান জড়িত ছিল কিনা আমি জানি না, কিন্তু ওই ঘটনা না ঘটলে জিয়া রহমানকেও কেউ চিনত না, যে ঘোষণা দিয়েছে এটাও কেউ জানতো না যদি 15 আগস্টে। নাহলে আমরা আজকে দেখতে পারতাম এই মাদার অফ মাফিয়া, তার ভাইরা কেউ প্রেসিডেন্ট, কেউ চিফ আর্মি স্টাফ, কেউ ইত্যাদি ইত্যাদি, অথবা দেশই বিক্রি হয়ে যেত এতদিনে। কথা বলেন যে চেইন অফ কমান্ড তখনই থাকবে যখন দেশে এনার্কি থাকবে না। রাষ্ট্র একটা চেইন অফ কমান্ডের মাধ্যমে চলে। রাষ্ট্র চলে যদি গণতন্ত্র হয়, তো গণতন্ত্র একটা চেইন অফ কমান্ড, সেটাকে ব্রেক করেছিল শেখ মুজিব। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, সেটার কি? সে তো মরে যেয়ে বেঁচে গেছে, তার তো বিচার হওয়ার কথা এই হত্যাকাণ্ডের জন্য, দুর্ভিক্ষের জন্য। আর সেই ইয়াং অফিসার গুলো করেছিল বলে তারা বিপ্লবী, সাহসী বিপ্লবী। চেইন অফ কমান্ড কে ভেঙেছে এবং সামরিক অভ্যুত্থান কে ঘটিয়েছে? এই খালেদ মোশাররফ। তার মধ্যে একজন মেজর সাহেব এখনো বেঁচে আছেন, উনি তো এসব কিছু বলেন না। খালেদ মোশাররফের সাথে
চেইন অফ কমান্ডের কথা বলে। ওইটা সামরিক অভ্যুত্থান ছিল না, ওটা ছিল বিপ্লব, দ্বিতীয় স্বাধীনতা। পরে যা ঘটেছে সেগুলো হলো সামরিক অভ্যুত্থান, সামরিক শাসন। Must study then talk bloody all foul. I have seen you how much foul you are. When I served with you, you had been a tiger on the previous night and became a bloody cat on the next day morning, talking bloody foul. Don't force me to open my mouth. দালালি করছো। আমি আপনাদের যা শেষ দু একটা কথা বলেই আমি বিদায় নিচ্ছি। প্রিয় দেশবাসী, আমি এখন বাংলাদেশে সকল ধর্মের লোকদের একটা প্রশ্ন করতে চাই। আপনি মুসলমান হন, হিন্দু হন, খ্রিস্টান হোক আর বুদ্ধ হন, নিজেদের প্রশ্ন করুন, আপনারা কি আপনাদের ধর্মের দায়িত্ব পালন করছেন? প্রশ্ন করুন। কোনো ধর্মে নাই কেউ যদি চুরি করে সে কোনো ধর্মের না, সে হিন্দুও না, মুসলমানও না, বৌদ্ধও না, খ্রিস্টানও না। অসৎ মানুষ কোনো ধর্মের হতে পারে না, কোনো ধর্মের বইয়ের মধ্যে নেই। একইভাবে সকল ধর্মের বইয়ের মধ্যে আছে কিছু কথা। যেমন আমি যেহেতু সময় কম, আমি কোরআনের আয়াত দিয়ে বলছি, আমি অন্য ধর্মের গুলা বলছি না, বাট এগুলো আছে, আপনারা জানেন। আমি সকল ধর্মের জন্য এই কথাটা বলছি। আমি কোরআনের আয়াত দিয়ে বলি। কোরআনের 42 নম্বর আয়াতে আছে, এটা অনেকেই বলে, সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করো না এবং সত্য গোপন করো না, সত্য কথাটা বলো। এখানে আরো আছে, যেমন বিচারের ক্ষেত্রে মা বাপকেও মাফ করা যাবে না। মা বাপকে সম্মান না করলে দোজকে যাবে ঠিকই, কিন্তু বিচারের ক্ষেত্রে মা বাপকে মাফ করা যাবে না। মাস্ট রিমেম্বার দিস থিংস। সব ধর্মে আছে। আমি কোরআনের আয়াত দিয়ে বলছি, সূরা বাকারার অর্থাৎ 2 নম্বর সূরার 42 নম্বর আয়াতে আছে, সত্যকে মিথ্যা দিয়ে সত্য মিথ্যার সাথে মিশ্রণ করো না, সত্যকে গোপন করো না। রাইট? কিন্তু তার আগে কি আছে এটা কিন্তু কেউ বলে না। সেটা হলো, খুব কম লোক কি বলে, যে তোমরা আমার আয়াত বিক্রি করে, অর্থাৎ সূরা বাকারার 41 নম্বর আয়াতে আছে, আমার আয়াতের মাধ্যমে অর্থ উপার্জন, কোনো সামান্যতম মূল্য নিও না। সেটা কি ঘটছে? সেটা যে ধর্মেরই হোক, তারা তাদের যার যার ধর্মের আয়াতের, ম্যাক্সিমাম ইসলাম ধর্মেও আয়াতের কথা বলে অর্থ কামাই করছে। আমি বলবো 90%, যদি সবাই নাও হয়ে থাকে। এটা গেল একটা দিক। আরেকটা ডেঞ্জারাস দিক বলি, যেটা বললাম, যে আপনি কি মুসলমান, আপনি কি হিন্দু, বাঙালিদের কথা বলছি বাংলাদেশে, আপনি কি বৌদ্ধ, আপনি কি খ্রিস্টান বা যে কিছু, আমি তো বলবো আমার সন্দেহ আছে। কেন? এখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন। কত নম্বর আয়াতে? সূরা নিসা 4 নম্বর সূরা। আমি কোরআনেরটাই বলি, অন্য ধর্মেরটা আপনারা দেখে নিন। 4 নম্বর সূরা নিসা। আপনারা যদি 94, 95, 97, 98, 99 পড়েন আয়াতগুলো, প্রথমটাতে আছে, যেমন আমি এর আগেও বলেছি এটা, যেমন চাণক্য বলেছিল, ইন্ডিয়ান যে আপনার সিভিলাইজেশন, যেটা, আমি ধর্মের কথা বলছি না এখানে, আমি সিভিলাইজেশনের কথা বলছি, যে বহির শত্রু দ্বারা আক্রান্ত হলে যারা রিচ ম্যান এবং যারা পুরোহিত অর্থাৎ ধর্মীয় মৌলবী যারা আর কি, তারা সারেন্ডার করে ফেলে, কেন তাদের সুখ নষ্ট করতে চায় না। একই গ্রিক সিভিলাইজেশন একই কথা বলেছেন সক্রেটিস বা প্লেটোস রিপাবলিকে, যে the aliens, the business aliensরা করবে, because they cannot be trusted, and when there is anarchy in the country, the lawyers and doctors become smarter, because lot of number of patients increase করে, আর হলো এনার্কি থাকলে তো কেস হয়, যেটা হচ্ছে এখন বাংলাদেশে। বাট দ্য পয়েন্ট ইজ, যে পয়েন্ট আমি বলতে চাচ্ছি, আল্লাহ বলেছে যে এই একই কথা কোরআনেও আছে, যে তোমরা তোমাদের সম্পদ, তোমাদের জীবনের মায়ায় তোমরা যুদ্ধে যাচ্ছ না, তোমাদের জন্য আমি দোজক তৈরি করে রেখেছি। দেখে নেন 4 নম্বর সূরা, আমি বলেছি অনেক জায়গায় আছে, সূরা ইউসুফেও আছে, আরো অনেক সূরাতে আছে, যে তোমরা নিজের সম্পদ এবং নিজের জীবনের মায়ায়, জীবনের কথা বলেছে, যুদ্ধে যাচ্ছ না তোমরা, তোমাদের এটার জন্য পে ব্যাক করতে হবে। তারপরে আছে কি, আজরাইল এসে জিজ্ঞাসা করবে মৃত্যুর সময়, ওই একই 94, 95, 97, 98, 99 সূরা নিসা 4 নম্বর সূরা। আজরাইল মৃত্যুর সময় জিজ্ঞাসা করবে পৃথিবীতে কেমন ছিলে, তখন বলবে আমি ভালো ছিলাম না। স্বাভাবিক, 1000 কোটি মানুষও বলবে ভালো ছিলাম না। তখন ইসরায়েল বলবে কেন,
পৃথিবীতে তো ছোট ছিল না। তুমি হিজরত করতে পারোনি, প্রতিবাদ করতে পারোনি, ঠিক আছে, হিজরত করতে পারোনি। সো ইউ আন্ডারস্ট্যান্ড, কোন ক্রমেই অন্যায়ের সাথে এই যে আপনারা কম্প্রোমাইজ করছেন, এরশাদের মতো কি বলে ওটাকে, ঘরোয়া না কি জানি বলে, অর্থাৎ গৃহপালিত বিরোধী দল হচ্ছেন। অন্যায়ের সাথে অন্যায়ের বিচার হয়, অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করা যায় না। বিকজ পৃথিবীতে আর কয়দিন পার্মানেন্ট জায়গায় যে উত্তর দিতে হবে কি করেছিলে, তখন বলবে হিজরত করনি কেন। ওই দেখেন 95 নম্বরে 95 আয়াতে দেখেন আছে সূরা নিসাতে। আর কি আছে 97 বা 98 99-তে নিসারি, যে ঠিক আছে যারা হিজরতও করেনি, প্রতিবাদও করেনি, তাদের জন্য আমি মাফ করে দেব। যারা দুর্বল, পুরুষ হোক মেয়ে হোক, যারা অসুস্থ এবং যারা অত্যন্ত বিপদ সংকুল, তাদের মাফ করবে, এটাও আল্লাহ বলেছেন। কিন্তু আমাদের ক্ষেত্রে কি তাই ঘটছে? আমি বিশ্বাস করি যে আপনারা ঢাকাতে বসে তাকে মাদার অফ মাফিয়া বললে আপনাদের জীবন ধ্বংস হয়ে যাবে। আপনারা তাকে বেশি কথা বললে আপনাদের বিপদ হবে, ঠিক আছে, এটার জন্য আপনারা বলবেন না, সেটা বলবেন না। কিন্তু তার পক্ষে এভাবে তেল মালিশ করছেন কেন? আপনারা কৌশলে কথা বলুন। আপনারা মনে করেন না যে আমরা বিদেশে বসে আছি, আমরা এখানে নিরাপদ আছি। অনেকবার অ্যাটেম্প করা হয়েছে টু কিল মি, এগুলো ব্রিটিশ পুলিশের কাছে আছে। যাদের কাছে হাজার হাজার কোটি টাকা ব্ল্যাক মানি আছে, তারা যা কিছু করতে পারে। ওই যে মেয়র আনিস, যদিও সে মারা গেছে, তারপরেও তো এইভাবে মৃত্যু অ্যাকসেপ্ট করা যায় না। তো আমি এই কথাগুলোই বলছি, নিজেদের প্রশ্ন করুন। আপনারা কি, যারা মৌলবী সাহেবরা কথা বলতেছেন এত, নিজেরা মুসলমান? প্রশ্ন করুন, কোরআন দেখেন কি করছেন আপনারা। যে একটা মহিলা দেশকে ধ্বংস করে দিচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট হচ্ছে, মানুষকে হত্যা করছে, বিচার বিভাগ নাই, প্রশাসন বিভাগ নাই, একমাত্র একটা সততার যে একটা জায়গা, যে আর্মি, সে আর্মিকে ধ্বংস করে দিচ্ছে। একটা জাতীয় সার্বভৌমত্বের প্রতীক, স্বাধীনতার প্রতীক যেটা রক্ষা করবে, সেটাকে ধ্বংস করে দিচ্ছে। সে জায়গায় আপনারা নিজেকে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ যাই বলেন, জাস্টিফাইড করেন। এটাতে দিকে জাস্টিফাইড হচ্ছে। প্রতিবাদ তো করা দূরের কথা, বেশিরভাগ মানুষের কথাই বলবো, তারা মানে তৈলমদন করছে। আপনারা কৌশলী হতে পারেন, তাই বলে তো অন্যায়ের প্রশ্রয় দিয়ে প্রশংসা করতে পারেন না, উল্টাপাল্টা কথা বলতে পারেন না। তাই শেষের দিকে আমি দাবি রাখবো দেশবাসীর কাছে, এই বৃদ্ধ মহিলা যে বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করুন। আল্লাহ চাইলে সবকিছুই হতে পারে, মিরাক্কেল। আর শেখ হাসিনা, মাদার অফ মাফিয়া, তোমাকে হিউজ পে করতে হবে। তোমার বাবা 48 দিন দেশে যখন দুর্ভিক্ষ, 160 দিন দেশের বাইরে ছিল সরকারি খরচে, আর এই ভদ্র মহিলা তো নিজের খরচে যেতে চায়। তুমি তোমার ভাই আর বাপের জন্য কাঁদো, এই মহিলার সন্তান নাই, এই মহিলার জনগণ নাই। তোমাকে চরম মূল্য দিতে হবে। অতএব দেশবাসী, গণ অভ্যুত্থানের ডাক আপনারা যে মিছিল করছেন, আপনাদের একটা মিছিল দিয়ে আমি শেষ করে দিব। এই গণ অভ্যুত্থানের ডাক অবশ্যই ইতিমধ্যে আমি চূড়ান্ত ডাকটা দিইনি, আর আপনারা যারা কোটি কোটি গ্রামের যারা, তারা তো ভালো মতো কাজ করছেন। আর আপনারা দেখুন, বিএনপির অন্তত রাজনীতিটা, অর্থাৎ খালেদা জিয়ার যে সর্বোচ্চ পর্যায়ে যে গুন্ডাদের সাথে মিলে যায় না, তার প্রমাণটা হলো আমার 3টা চার্জশিটের রেজাল্ট দেখুন। এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এখানে স্পষ্ট লেখা আছে যে কোনো দুর্নীতি করেনি, অর্থাৎ সততা। পৃথিবীর কোনো কোর্ট মার্শালে এই ধরনের ফলাফল নেই। যেখানে হাসান মাসুদ বারে চেষ্টা করেছে জেলে ঢুকাতে, যদি তখনকার সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ প্রধানমন্ত্রী পর্যায়ে যদি হাসিনার মতো হতো, তাহলে আমি জেলেও যেতাম, হত্যা হয়ে যেত। কিন্তু সেটা তো হয়নি, এবং ওনারা ক্ষমতার থেকেও যেত না। অথচ হাসিনার মতো এত নির্লজ্জ না তো, যে মহিলাটাকে আজকে সে স্লো পয়জনে মারছে। অতএব শেষ পর্যন্ত আপনারা যেটা দেখতে পাচ্ছেন,
এগুলো এগুলো হলো ডকুমেন্টারি, মুখে বলবো কেন? এগুলো তো ডকুমেন্টই আছে, আমার নেটে আছে, দেখে নেন। তাও এখানে দেখালাম। অতএব আপনারা আরো সংগঠিত হন। মনের স্বেচ্ছা আপনি অতি দ্রুত গণপ্রধানে ডাকেন। সমস্ত বাংলাদেশের মানুষ গণপ্রধানের জন্য প্রস্তুত আছে। অতএব আপনি আর বেশি দেরি করিবেন না। বাংলার 18 কোটি মানুষ গণপ্রধানের জন্য প্রস্তুত আছে। গণ অভ্যুত্থান যেদিন হবে সেদিন আর দ্বিতীয় দিন নাই, ওই দিনই শেষ হয়ে যাবে। সফল হইতে হবে। আন্দাজে রাজনীতির মতো তো মিছিল করে লাভ নেই। আমি বলবো যারা বিএনপির যারা বেইমানি করছেন নিজের রক্তের সাথে, জাতির সাথে, বিরোধী দলও একটা সরকার, আপনারা যারা বেইমানি করছেন, আপনাদের নেতৃত্বের সাথে বেইমানি করছেন, ঠিক হয়ে যান, ঠিক হয়ে যান। মরতে হবে, মরতে হবে। বিচার কিন্তু আপনাদের আরো বেশি হবে। মুনাফেক বলে এটাকে, মুনাফেক। আপনাদের দায়িত্ব ছিল জনগণের জন্য, দায়িত্ব পালন করুন, এখনো সময় আছে। একবার বলেছেন গণ অভ্যুত্থান, গণ অভ্যুত্থানই হবে, এছাড়া কোনো সলিউশন নেই। নতুন সংবিধান ছাড়া কোনো সলিউশন নাই। ধন্যবাদ। গণ অভ্যুত্থান সফল হোক। বাই।